বিশ্বাস করো, এটা দুর্ঘটনা। না, তুমি একটা খুনি, আমার ভাইয়ের খুনি। মা, 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 রাজন্য আমার ভাইকে খুন করেছে। আমার রাজন্য, যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, যে কিছুদিন পর তোমার মেয়ের জামাই হতো। যাও, যাও মা, একবার তোমার ছেলে খুনিকে দেখে এসো। যাও। না, আমি ওই খুনির মুখ দেখবো না। ম্যাডাম, এটা একটা অ্যাক্সিডেন্ট, সে তো আর ইচ্ছে করে এটা করেনি। ডাক্তার, আপনি জানেন না ও একটা গুন্ডা সন্ত্রাসী। ও পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করেছে। ও জেনে শুনে আমার অভিজ্ঞকে গাড়ি চাপা দিয়েছে। ও একটা খুনি, ও একটা খুনি। অবনী, যে আমাকে ছেলে হারা আর তোকে ভাই হারা করেছে, তারপরেও কি তুই তাকে বিয়ে করবি? কথা বল অবনী, কথা বল। কান খুলে শুনে রাখ, তুই তোর ভালোবাসার ওয়াদা রাখতে গিয়ে ওকে বিয়ে করতে পারিস, কিন্তু যেদিন তুই বধূ বেশে লাল শাড়ি পরে ঘরের এক দরজা দিয়ে বেরোবি, সেদিন আর এক দরজা দিয়ে সাদা কাফন পরে আমার লাশ বেরোবে। ভেবে দেখ কি করবি। আপনাদের ঘুমের টাইম হয়ে গেছে আর আপনারা দাঁত বের করে হাসছেন। ডাক্তার কি কইছে, হাসলে নাকি রোগ ভালো হয়ে যায়? ডাক্তার দেখি চিকিৎসায় তো আমি ওষুধ দ্বারা অর্ধেক ভালো হয়ে গেছি। স্যার, ইয়েস। এক্সকিউজ মি স্যার, ঢাকা থেকে একজন রোগী এসেছেন। উনি খুব নামকরা শিল্পপতি, আপনার সাথে এখনই দেখা করতে চাচ্ছেন। রোগীদের আনন্দ বিনোদন দিতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ভাবছিলাম এখন বাংলোতে গিয়ে একটু ঘুমাবো। এনিওয়ে, আমি যাচ্ছি। আপনার মতো ডাক্তার যদি বাংলাদেশের সব হাসপাতালে থাকতো। হ্যালো, আমি ডাক্তার রিকি ইব্রাহিম। আমাকে ডাক্তার বলতে পারেন, আবার রহস্যবিদিও বলতে পারেন, কারণ উপরওয়ালার রহস্যময় সৃষ্টি মানব দেহের আমি কিছুই জানি না, তাই রহস্য খুঁজে বেড়াচ্ছি। এবার বলুন, রোগীকে আপনি না আপনার ছোট বোন? ও আমার বোন না, মেয়ে। ও তাই নাকি? আপনাদের দেখতে কিন্তু দুই বোনের মতোই মনে হয়। তা আপনি এখনো এত ইয়াং, রহস্যটা কি? ইয়াং আর কোথায় বাবা, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এনিওয়ে, রোগী আমি। আমি জানি, তারপরও আপনাকে ইয়াং বলে আপনার মধ্যে একটা চাঙ্গা ভাব তুলে দেবার চেষ্টা করেছি। বলুন, সমস্যা কি? মা, তুমি কথা বলো, আমি একটু আসছি। ডাক্তার, আমার হার্টে মনে হয় কিছু প্রবলেম আছে। আমি কি দেখলাম, একজন মানুষের সাথে আরেকজনের এত মিল থাকতে পারে? হে খোদা, আমাকে কোন রহস্যের মধ্যে ফেললে। হ্যালো, শটগান বলছি। আমি অবনী। আসসালামু আলাইকুম ভাবি। ও সরি, কি খবর অবনী? রাজন্য কোথায়? জেলে। এইমাত্র আমরা সবাই গিয়ে দেখা করে এলাম। কারোর সাথে কথা কয় না, সারাদিন ঝিম মেরে বসে থাকে। ও আচ্ছা, ঠিক আছে। এসো গুড এসো। মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? ভালো, এসো। চলুন।
বসো বসো। আপনি বসুন। আপনার ইসিজি আর ইটিটি রিপোর্ট দেখলাম, সব নরমাল। কেন শুধু শুধু টেনশন করছেন? শুনলাম আমার একটা আটারিতে নাকি। এতগুলো আটারির মধ্যে যদি দু একটা প্রবলেম থাকে তাহলে কি আর হার্টকে দোষ দেওয়া যায়? যার হৃদয় যত বড় তার হৃদরোগ তত বেশি। এ নিয়ে একদম টেনশন করবেন না। শুধু কাল হাসপাতালে গিয়ে আরেকবার ব্লাড টেস্ট করিয়ে আসবেন। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আচ্ছা, নো সুগার, নো মিল্ক, ইকুয়াল ওকে? ওকে। নো ইকুয়াল, ব্ল্যাক কফি। বিষণ্ণতা এক ধরনের রোগ, কিন্তু একাকী সময় কাটানো এক ধরনের বিলাসিতা। যে বিলাসিতা আমি মাঝে মাঝে গা ভাসাই, কিন্তু বেশিক্ষণ একাকী থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। কেমন আছেন? ভালো। আমার রোগীরা ভালো থাকলে আমিও ভালো থাকি, কিন্তু রোগীর আত্মীয় স্বজন যদি মন খারাপ করে থাকে তাহলে আমার মনটাও জানি কেমন হয়ে যায়। দূরে ওই পাহাড়ের মতো থম দিয়ে বসে থাকি। কাম অন, আপনি সবসময় এত চুপচাপ কেন? কিসের এত দুঃখ? আপনি নিশ্চয়ই ভাগ্যবান। দুঃখ হয়তো আপনাকে ছুঁতে পারে না, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের মৃত্যুদিনের সঙ্গী দুঃখ, ব্যথা, যন্ত্রণা আর ব্যর্থতা। ডাক্তার ভাই, আর কতক্ষণ খাইবা? যতক্ষণ ঘুম না আসে। আমি গিয়া শুইলাম। প্রত্যেকদিন রাইতের মতো আবার এইখানে ঘুমাইয়া পড়ো না। বিছানায় শুইয়া মাথার কাছে জানালা বন্ধ কইরা দিও, বৃষ্টি হইতে পারে। গুড নাইট। গুড নাইট। হ্যালো, হাসপাতালের ফাইল থেকে তোমার নাম্বারটা কালেক্ট করেছি। অনুমতি না নিয়েই ফোন করলাম। ক্ষমা করে দিও। ক্ষমা তো চাওয়ার কথা আমার। আজ অভদ্রের মতো আপনাকে ফেলে হঠাৎ করে চলে এলাম। তুমি আজ বলেছিলে দুঃখ কষ্ট আমাকে ছুতে পারেনি। কথাটা ঠিক না। আমাদের সবারই দুঃখ, কষ্ট, ব্যর্থতা আছে, কিন্তু সেগুলো আলাদা আলাদা। যে যার কষ্ট নিজের মতো করেই পুষে রাখে। সবার কষ্টের তীব্রতা কি এক? নির্ভর করে কে কতটা কষ্ট মেনে নিতে পারে। যে যতটা মেনে নেয় তার কষ্ট তত কমে আসে। সব যন্ত্রণা, কষ্ট মেনে নিয়ে বেঁচে থাকাটাই জীবন। একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি কোনো ভাই আছে? এই পৃথিবীতে আমার ভাই, বোন, আত্মীয় অথবা আপন কেউ নেই। আমি একা, আজন্ম একা। কি অদ্ভুত ব্যাপার, আপনার সাথে একজনের চেহারার হুবহু মিল। সে চোখ, সে ঠোঁট, গায়ের রং। আমার কি মনে হয় জানো, ওই উপরে বসে কেউ একজন আমাদেরকে নিয়ে একটা রহস্যের খেলা খেলছেন। আমাদের সবাইকে একটা গোলক ধাঁধার মধ্যে ছেড়ে দিয়ে ওরে দিব্যি মজা দেখছেন। চারিদিকে শুধু রহস্য, আজব সব রহস্য। এক সময় জীবন নাটকের পর্দা পড়ে যায়, রহস্যও শেষ হয়ে যায়। ব্যাস, গেম ইজ ওভার, the end, and finish. Game is over. হ্যালো, হ্যালো। আচ্ছা বলুন তো, যার অনেক জমি আছে তাকে জমিদার বলে, আর যার পাহাড় আছে তাকে কি বলে? তাকে সবাই বলে পাহারাদার। বাবা, আমার না খালি গরম লাগে, মনে হয় এই বুঝি জানটা বাইরে হয়ে যাইবো। বাবা,
ওইটা বাইরে গেলেই তো শান্তি, সব ঠান্ডা হয়ে যাইব। আপনি জান, আমি এক্ষুনি আসছি। আরেকটা চুটকি শুনুন। একটা মাতাল লোক একবার একজন অদ্ভুত মানুষ, সারাক্ষণ রোগীদের হাসায়, আনন্দ ফুর্তিতে রাখে, আর এভাবেই সবার চিকিৎসা করে। অথচ এই মানুষটার নিজের জীবনে কোনো হাসি আনন্দ নেই। জন্মের পর থেকেই অনাথ, শিশুবেলা কেটেছে এই হাসপাতালে। সরি 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 সরি, আসসালামু আলাইকুম। একটু দেরি হলো। আপনার ব্লাড টেস্টের রিপোর্ট আমি দেখেছি, একটু ঝামেলা আছে। হ্যাঁ, কি ঝামেলা? তেমন খারাপ কোনো ঝামেলা না, তবে আপনাকে আমার অবজারভেশনে থাকতে হবে টানা 2 মাস। 2 মাস? এটা কি করে সম্ভব? ওদিকে আমার বাসা, বাড়ি, ব্যবসা, অফিস। এখন মোবাইল আর ইন্টারনেটের যুগ, আপনি এখানে বসেও ব্যবসা চালাতে পারবেন। তাছাড়া আগে জীবন, তারপরে সব। বোঝান তো আপনার মাকে। মা 2 মাস কেন, প্রয়োজনে 4 মাস থাকবে, পুরোপুরি সুস্থ হয়ে তারপর ঢাকা যাবে। গুড গার্ল। এই নাও, এটা কি? পায়েস বানিয়েছিলাম, তোমার জন্য একটু নিয়ে এসেছি। বাহ, ডাক্তার হওয়া অনেক মজার তো। রোগী দেখে টাকাও পাওয়া যায়, আবার পায়েসও খাওয়া যায়। জার্মানিতে গ্লোবাল লিমিটেডের এলসিটা কাল ছেড়ে দিন, আর আমাদের সিএনএফ এজেন্টকে বলুন পোর্ট থেকে কন্টেনারের কাগজপত্র সব রেডি করতে। মার্কেটিং ডিপার্টমেন্টের কি অবস্থা? আচ্ছা আচ্ছা, ওকে। শুনুন, হেড অফ ফাইন্যান্সকে বলুন আমাকে উইকলি স্টেটমেন্টের একটা কপি ইমেল করতে। ঠিক আছে, আমি রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। এইটা অবনী ম্যাডাম গো, বাংলো না? হ্যাঁ, আপনার পরিচয়? আমি পল গোমেজ। ডাক্তার রিকি আমার এইটা দিয়া পাঠাইলো। ও আচ্ছা আচ্ছা, বসুন, চা খান। থ্যাংক ইউ ম্যাডাম। আজ না, আর একদিন। শুনুন, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। রিকির বাবা মার ঠিকানা কি কেউ জানে? ঠিকানা তো দূরের কথা, একমাত্র ঈশ্বরই জানেন হেরা বাইসা আছে নাকি। বড় দুঃখী আমার এই রিকি ভাইটা। একদিন কে বা কারা তার এই হাসপাতালের বারান্দায় রাখা গেছে, কেউ জানে না। 4 বছর পর্যন্ত বড় হয়েছে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। নার্স ডাক্তাররা কোলে পিঠে কইরা বড় করছে। এরপর একদিন মিশনের বড় অফিসার আমার সাহেব মিস্টার ডেভিস আর তার বউ তারে আমেরিকায় নিয়ে যায়। সেইখানেই তারে মানুষ করে, ডাক্তার বানায়। কিন্তু প্রতি বছর মাটির টানে ডাক্তার ভাই দেশে আসে, সবার চিকিৎসা করে। যিশু সাক্ষী, মানুষটার অন্তরটা সোনার মতো খাঁটি। যাই ম্যাডাম, ডাক্তার ভাইরে আবার লাঞ্চ পাঠাইতে হইব। আসি। এই জায়গাটার আমি নাম দিয়েছি পরাণ জুড়ানি। এখানে আসলে আমার প্রাণটা জুড়িয়ে যায়। আপনি জানলেন কিভাবে আমি এখানে? তোমার বাংলোতে ফোন করেছিলাম, মা বললেন তোমার মন খারাপ থাকলে নাকি তুমি এখানে এসে বসো। আজ দিনের বেলায় মদ খাচ্ছেন যে? আজ আমার ছুটি, তাই সকাল থেকেই। জানো অবনী, কাল মায়ের হাতের পায়েস খেয়ে মনে হচ্ছিল, ইস, আমার নিজের যদি মা থাকতো। পৃথিবীর সব অনাথরাই বুঝি মায়ের অভাব পূরণ করার জন্য আপনার মতো সারাদিন ড্রিঙ্ক করে? অভাব, অভাব একটা পরিচয়ের, অভাব একটা ঠিকানার, অভাব একটা ভালোবাসার। তুমি কি করে জানবে আমার কষ্ট? আমি জানি না আমার বাবা মাকে, আমি জানি না আমি কারো বৈধ না অবৈধ সন্তান, আমি জানি না আমার ধর্ম কি, আমি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ না হিন্দু। মদের মধ্যে ডুবে থাকলে কি এসবের উত্তর পাওয়া যাবে? তুমি মদ খাওয়া পছন্দ করো? না, ঘৃণা করি। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আজ এই মুহূর্ত থেকে
আমি আমার 10 বছরের এই মদ খাওয়ার অভ্যাস ছেড়ে দেব। হ্যাঁ, আই কুইট। দেখেছ একটা ভালোবাসা মানুষকে কত বদলে দিতে পারে। ভালোবাসা মানে? আমি তোমার প্রেমে পড়েছি অবনী। আই লাভ ইউ সো মাচ। অবনী, আমি তো শুরু থেকে কেসটার পেছনে জোকের মতো লিখেছিলাম। শাস্তি হয়েছিল 3 মাস, কিন্তু কারা কর্তৃপক্ষ রাজন্যর ব্যবহার এবং কার্যকলাপে সন্তুষ্ট হয়ে 1.5 মাসের মাথা ছেড়ে দিচ্ছে। আজই রাজন্য মুক্তি পাবে। আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আলহামদুলিল্লাহ। ইয়ে। আপনি একটু বসুন। আর বলছিলাম কি, কিছু খরচাপাতি। ও হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। জানি না কোন ভুলে কোন বাদশে অবনীদের বাসায় রীতা নামের যে কেয়ারটেকার ছিল, সে আসলে কোনো কেয়ারটেকার না, সে ছিল পাশার নিযুক্ত গোয়েন্দা। সেই ঘরের সব খবর পাশাকে দিত। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, আমি কেন আপনাকে সব খুলে বলছি। আমি টাকার লোভে একটা ভয়াবহ পাপের সাথে জড়িয়েছিলাম। পাশার সব ষড়যন্ত্রের সাথে আমি তাল মিলিয়েছিলাম। পাশা আমাকে জবান দিয়েছিল, সব ঠিকঠাক মতো হলে সে আমাকে 50 লাখ টাকা দেবে। ভেবেছিলাম ওই টাকাটা দিয়ে আমি আমার ভবিষ্যৎ জীবন গড়ে নেব। কিন্তু আপনার বদলে অভিক সাহেব মারা যাওয়ায় পাশা দিশেহারা হয়ে পড়েছিল। সে আমার সাথেও বেইমানি করলো, একটা পয়সাও দিল না। এরপর হঠাৎ বিদেশ যাবার নাম করে অফিস থেকে 2 মাসের ছুটি নিয়ে সে এখন আবার নতুন পরিকল্পনায় নেমেছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। আপনি ইচ্ছে করলে আমাকে পুলিশে দিতে পারেন, অথবা নিজ হাতে শাস্তিও দিতে পারেন। পাশাকে কোথায় পাওয়া যেতে পারে বলতে পারেন? পারে, আমি ওর সব আড্ডা চিনি। এই পথ দিয়ে রাত বিরাতে মদ খেয়ে পাশা ফেরে। প্রায়ই সাথে থাকে কানু মোল্লা আর ট্রাক ড্রাইভার আমিরা। ওই যে পাশার গাড়ি আসছে। এই এই আমার গাড়ি আটকায় কে? বেরিয়ে আয়, তোকে একবার দেখি। আয়। ও তুই, তোর ভালোবাসার কথা শুনতে শুনতে আমি শুয়োর হয়ে গেছি। একবার তুই জানে বেঁচে গেছিস, এবার তো তুই শুয়োরের মুখে পড়েছিস। এই! তুই আমার ভালোবাসা গলা টিপে হত্যা করেছিস। তুই আমাকে জেল খাটিয়েছিস। তোর জন্য অবনীর ভাই মারা গেছে। তুই আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছিস। চলুন।
বাইরে যান, বাইরে যান। তিন দিন না গেলে আমরা কিছুই বলতে পারবো না। মাথায় অতিরিক্ত আঘাতের কারণে তার ব্রেন কনফিউশন হয়েছে, যার কারণে প্রোগ্রেসিভ ডিফিউজ ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ হচ্ছে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাচ্ছে। রোগী আদৌ বাঁচবে কিনা তাও আমরা শিওর না। অতীত থেকে বেরিয়ে এসো অবনী। বাইরে একটা বিশাল অপরূপ পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। এসো, এসো আমরা নতুন করে আবার জীবন শুরু করি, যে জীবনে থাকবে না কোনো ভুল, দুর্ঘটনা অথবা অবিশ্বাস। থাকবে শুধু প্রেম, ভালোবাসা। আমি দুটো এসেছি, আপনাকে কথা দিতে হবে, আপনি আমাকে ফেরাবেন না। অধিকার কি আর চেয়ে নেওয়া যায়? অধিকার মনের অজান্তেই তৈরি হয়। আমি আপনাকে মা ডাকতে চাই, আপনি আমার মা হবেন? কেন হব না? তুমি তো আমার ছেলের মতোই বাবা। তাই যদি হয় তাহলে ছেলের সুখই তো আপনার সুখ, ছেলের চাওয়া পাওয়া পূরণ করার কর্তব্য আপনার। মা, আমি অবনীকে বিয়ে করতে চাই। মা, আমি অবনীকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে বুকের মধ্যে আগলে রাখবো। মা, রিকি, অবনীর জীবনে একটা বড় দুর্ঘটনা আছে। আমি জানি, অবনী আমাকে সব বলেছে, সব মেনে নিয়ে ওর জীবনে আবার সুখের আবাদ করতে চাই, ওকে আমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। বলুন মা, আপনি আমার সাথে আছেন? ওর জীবন সাথী বেছে নেওয়ার স্বাধীনতা একমাত্র ওরই। আমি ওর সাথে কথা না বলে। বলুন মা, শুধু জেনে রাখুন, যে শূন্যতার মাঝে আমি বড় হয়েছি, সেই শূন্যতার কষ্ট থেকে আমি ওকে অনেক দূরে সরিয়ে রাখবো। আমার জীবনের বিনিময়ে হলেও ওকে আমি সুখী করব, অনেক সুখী করব মা, অনেক সুখী করব। অবনী, ভালোবাসা, প্রেম, সুখ এগুলো নিয়ে এখন আর ভাবি না, শুধু ভাবি কি করে বেঁচে থাকা যায়, তোমার মুখের হাসি কি করে অম্লান রাখা যায়। জীবন নদীর মতো বয়ে চলে, কখনো এপার ভাঙে, কখনো ওপার করে। আমাদের জীবনেও ভালোবাসা আসে, হঠাৎ চলে যায়, আবার ভালোবাসা আসে, এটাই বাস্তবতা। তুই রেকিকে মেনে নে মা। তোমাকে হাসি খুশি রাখার জন্য আমি সব করতে রাজি মা। আমি আর কখনো তোমার অবাধ্য হব না। শুধু বিধাতার কাছে একটাই প্রশ্ন, আমার জীবনটা কেন এমন হলো? আমি কি পাপ করেছিলাম? আমি কি পাপ করেছিলাম? আমার একটা অনুরোধ মা, যে হাসপাতালই আমার ঠিকানা, যেখানে আমার শৈশব কেটেছে, আমরা সেখানেই বিয়ে করব। ডাক্তার ভাই, হাসপাতালে মানুষ আসে রোগ সারাইতে, আর সেইখানেই লাগবো বিয়ার ধুম। এটা একটা ইতিহাস হইব। ইতিহাস ভূগোল বুঝি না। অবনী আর মা যদি রাজি থাকে তাহলে আমার এখান থেকে হাসপাতালে বরযাত্রী যাবে, খাওয়া দাওয়ার সব আয়োজন থাকবে সেখানেই। বিয়ের অতিথি থাকবে ডাক্তার, নার্স আর রোগীরা। কি মা, রাজি? অবনী, এটা কোনো কথা হইলো? এর কোনো চিকিৎসা নাই। নিউরোলজিস্টরা বোর্ড বসাইলো, বিদেশের সাথে ভিডিও কনফারেন্স করলো, চেষ্টার তো কোনো ত্রুটি করে নাই, শেষ পর্যন্ত তারা হাল ছেড়ে দিল। ডাক্তাররা কইলো মাথায় অতিরিক্ত আঘাতের কারণে
রাজন্যের ব্রেন নাকি শুকায়া যাইতাছে। এক সময় সব ব্রেন নষ্ট হয়ে যাইব, এরপর রাজন্য। তোদের কি ধারণা আমি কানে কম শুনি, রাজন্য চোখে কম দেখি? আমার কাছে বাস্তব সত্যটা লুকিয়ে আর লাভ নেই। ডাক্তারদের কাছ থেকে আমি সব জেনে গেছি। আমার সময় ফুরিয়ে আসছে। আমাকে চলে যেতে হবে। বাবা, তুই অন্য ডাক্তার দেখা, আমরা আবার চেষ্টা করি। চেষ্টা করে কি হবে মা? কোনো লাভ নেই। আছে। কোনদিন যদি আমরা তোমার দরকার হয় তাহলে আমরা দৌড়ে চলে আসতে হবে তোমার কাছে। তা না হলে যে আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু মৃত্যু ঠেকাতে লাভ ক্ষতির হিসাব করলে চলবে না। বসেন। আপা, মায়াবী, তুই কবে এলি? আজ ভোরে বাবা টেলিফোনে আমাকে সব বলেছেন। ভাবলাম তোমার সুখের সাথে হতে পারিনি, তাতে কি, দুঃখের সাথে হওয়ার সুযোগ তো পেয়েছি। রাজন্য, তোমাকে সারিয়ে তুলতে আমি প্রাণপণ চেষ্টা করব। আমেরিকা বসে আমি ইন্টারনেটে খুঁজে পেয়েছি রাঙ্গামাটির সেন্ট রিগবি হাসপাতালে একজন বিখ্যাত নিউরোসার্জন এসেছেন। আমরা তার কাছে যাব। রাজন্য, রাজন্য, এইসব কেসে সাধারণত হাসপাতালে ভর্তি হতে হয় না, উনি তার বাংলোতেই থাকুন। আমরা চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম ডক্টর মায়াবী। বাই দি ওয়ে, আপনি দেখতে হুবহু আমাদের ডাক্তার রিকির মতো। তাই নাকি? হ্যাঁ, আমি তো প্রথমে বুঝতেই পারিনি। যাও, খোদা হাফেজ। খোদা হাফেজ। 3 নম্বর বেডের যে পেশেন্ট আছে ওর চিকিৎসা হচ্ছে তো। কি হয়েছে? তোমার নাক দিয়ে নাকি রক্ত পড়ছিল? পলদা বলেছে, তাই না? উফ, এই বুড়োটাকে নিয়ে কি যে করি। আরে বাবা, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই হেপাটোলজিস্ট ডাক্তার সাইমন বড়ুয়াকে দেখালাম। কাল সকালে একটা লিভার বায়োপসি করতে হবে। চলো। বায়োপসি কেন? তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? কি যে বলো। শোনো, আমার লিভারে আগেও একটু সমস্যা ছিল, এগুলো কোনো বড় ব্যাপার নয়। তুমি শুধু শুধু টেনশন করছো। হ্যালো, হ্যালো, বাবা। হ্যাঁ বাবা, আমি ডাক্তারের সাথে আলাপ করেছি। না না, ডাক্তার তেমন কিছু বলেননি। বলেছে হাসো। আরো কিছু ডায়াগনোসিস করতে হবে। উনি এখানে, ওর সাথে উনি কে? রাজন্য, হ্যাঁ? এই নাও, খালি পেটে ওষুধগুলো খাও। এরপর নাস্তা সেরে বাকিগুলো। আমি নাস্তা নিয়ে আসছি। মায়াবী, তুই আমাকে করুণা করছিস, তাই না? করুণা না, মায়া। ভালোবাসা যখন অতল সাগরে ডুবে যায়, তখন সেখান থেকে মায়া ভেসে ওঠে। ওষুধগুলো খেয়ে নাও।
জায়গায় এসে পড়লাম? আমি অবনীকে আবার কেন দেখলাম? হে খোদা, এই জীবনে আমি যেন আর অবনীর সামনে না পড়ি। যে ঘৃণা নিয়ে ভুল বুঝে অবনী আমাকে ছেড়ে চলে গেছে, ও তাই নিয়ে থাকুক। আমার জীবন প্রদীপ নিভু নিভু করছে। এই শেষ বেলায় আমি ওর সামনে আর দাঁড়াতে চাই না, আর চাই না, আর চাই না। ডক্টর রিকি, আই এম সরি, ব্যাড নিউজ। আপনার লিভার সিরোসিস ধরা পড়েছে। আমার মনে হয় অতিরিক্ত মদ্যপানের কারণে আপনার লিভার নষ্ট হয়ে গেছে। দেখেছো মা, দেখেছো নিয়তির কি জমজমাট খেলা। যখনই স্বপ্ন দেখা শুরু করি, তখনই কে যেন আমার স্বপ্নের বাগানে বিষাক্ত সাপ ছেড়ে দেয়। আমাকে সেই সাপ তাড়া করে, ছোবলে ছোবলে সেই সাপ আমাকে ঝাঁঝরা করে দেয়, ঝাঁঝরা করে দেয়। কাঁদবেন না শ্রাবণী, এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। চিকিৎসা এখন অনেক উন্নত হয়েছে। লিভার খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু জটিলের কার্যকলাপ। এর ট্রান্সপ্লান্ট করলেই ডক্টর রিকি সুস্থ হয়ে উঠবেন। অন্য যে কোনো একটি সুস্থ লিভার যদি তার শরীরে বসিয়ে দেওয়া যায়, তাহলে উনি আগের জীবনে ফিরে যেতে পারবেন। এখন দরকার একটা সুস্থ লিভার। যদি কেউ তার মৃত্যুর পরে স্বেচ্ছায় লিভার দান করে যান, তাহলেই আমি বেঁচে যাব। কিন্তু কে সেই মহামানব যে আমাকে নতুন জীবন দান করবে? যত টাকা লাগে আমি দেব। 1 কোটি, 2 কোটি, 5 কোটি, যত লাগে। ডক্টর সাইমন, আপনি পেপারে, টিভিতে, ইন্টারনেটে বিজ্ঞাপন দিন। রিকিকে সুস্থ করতেই হবে, সুস্থ করতেই হবে। কে এই লোক? দেখতে হুবহু আমার মতো। সিস্টার, কে আপনি? হে যিশু, আপনার চেহারা তো আমাদের। আমি জানি সিস্টার, আমি জানি। সিস্টার, এইমাত্র যিনি আপনার সাথে কথা বললেন, উনি কি? উনি ডাক্তার রিকি ইব্রাহিম, এই হাসপাতালেরই ডাক্তার। দেবতার মতো মানুষ, কিন্তু নিয়তির কি নিষ্ঠুর খেলা। সুখের মুখ দেখার আগেই দুঃখের আগুনে পুড়ে ছাই হচ্ছেন। কেন? ওই মেয়েটির সাথে তার বিয়ে পাকাপাকি হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ ডাক্তার রিকি নিজে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে যান। এখন ওনাকে বাঁচাতে হলে একটা সুস্থ লিভার খুঁজে পেতে হবে। যদি কোনো মহাপুরুষ তার মৃত্যুর পর লিভার দান করে যান, তাহলে উনি বেঁচে যাবেন। আচ্ছা, ওনার ব্লাড গ্রুপ কি? AB নেগেটিভ, খুব রেয়ার গ্রুপ। I'm sorry. I'm sorry. মায়াবী, আজ ডাক্তারদের বোর্ড বসেছিল, তারা কিছুই করতে পারছে না। আমি হেরে গেছি রাজন্য, আমি হেরে গেছি।
আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। না মায়াবী, কাঁদিস না, কাঁদিস না। আমি জানি আমার দিন শেষ হয়ে আসছে। তুই আমাকে একটা কথা দে মায়াবী, আমি মৃত্যুর আগে যা করার ওয়াদা করব, আমার মৃত্যুর পর তুই তা পালন করবি। কি করবে তুমি? খুব সামান্য একটা কাজ। এই পৃথিবীর ভালোবাসার রঙ্গমঞ্চে যত দেবতা পুরুষ ভালোবাসার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছেন, তার তুলনায় খুবই নগণ্য একটা কাজ। আমি আমি ভালোবাসার ঋণ থেকে মুক্তি চাই, ভালোবাসার ঋণ থেকে মুক্তি চাই, আমি মুক্তি চাই। গুড মর্নিং ডাক্তার। আপনি? আমি রাজন্য, আপনার হাসপাতালের একজন রোগী। আপনি আর আমি তো দেখতে একই রকম। বিধাতার এই কেমন রং তামাশা। রং তামাশা না, রহস্য। গল্প বা নাটকের মতো আমরা যমজ ভাই না। ছোটবেলায় হারিয়ে গিয়ে ভিন্নও হইনি। প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে আমাদের দুজনের চেহারা একই রকম। আমরা সবাই প্রকৃতির অজানা রহস্যের জালে আটকা পড়ে আছি। এই জাল ছেঁড়া যায়, কিন্তু বের হওয়া যায় না। বসুন না। শুনলাম আপনার লিভার সিরোসিস হয়েছে। হ্যাঁ, একটা সুস্থ লিভার পেলেই আপনি বেঁচে যাবেন। কিন্তু কে দেবে আমাকে লিভার? আমি দেব। ডক্টর রিকি, আমি মৃত্যু পথযাত্রী, তাই আমি আমার লিভার আপনাকে দান করে দিয়ে যেতে চাই। কিন্তু কেন? মানে দান করে দিয়ে যেতে আপনাকে কত টাকা দিতে হবে? টাকা? পৃথিবীর সব টাকা এনে দিলেও আপনি আমাকে কিনতে পারবেন না ডাক্তার। কারণ একটা জীবন কবার বিক্রি হয়? আমি তো অনেক আগেই বিক্রি হয়ে গেছি ভালোবাসার দামে। শুধু একটাই শর্ত, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কাউকে বলতে পারবেন না আমার পরিচয়। কে আপনি? আমাকে এই কোন ঋণে জড়িয়ে ফেলছেন? জড়িয়ে ফেলছি না ডাক্তার, ঋণ শোধ করছি। বলুন ডাক্তার, আমার পরিচয় আপনি গোপন রাখবেন? কথা দিন। কথা দিলাম। আমার লিভার পেয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন ডাক্তার, প্রাণ ভরে বাঁচবেন। ভালোবাসায় আপনার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। আমার শরীরটা কবরে শুয়ে থাকলেও আত্মা দেখবে আপনার সুখ, আনন্দ। এর চেয়ে বড় মূল্য, এর চেয়ে বড় মূল্য আপনি আমাকে আর কি দিতে পারবেন ডাক্তার? কত টাকার বিনিময়ে এই শান্তি আপনি আমাকে এনে দিতে পারবেন? এই পৃথিবীতে আমার মতো আর কটা ভাগ্যবান লোক আছে যে মৃত্যুর পরও বেঁচে থাকবে? অনেক অনেক যুগ বেঁচে থাকবে। আমি কথা দিয়ে এসেছি মায়াবী, এবার তুই তোর কথা রাখ। তুই বলেছিলি আমার মৃত্যুর পরে তুই আমার ওয়াদা পালন করবি।
করবি না? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো রাজন্য? সারা জীবন তোমাকে ভালোবেসে আর কত পরীক্ষা আমাকে দিতে হবে? আমি যে তোমার কোনো কথা কোনোদিন ফেলতে পারিনি। একে আবার ভালোবাসার শাস্তি নাকি পুরস্কার? রাজন্য, তুমি একটু সহ্য করো, আমি ইংলিশে নিয়ে আসছি। এক সেকেন্ড। রাজন্য, রাজন্য, ইঞ্জেকশন। ভাবি, আর ইঞ্জেকশন দিতে হবে না, আমার সময় ফুরিয়ে গেছে। ভাবি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর ভালোবাসাকে শ্রদ্ধা করেছি, কিন্তু কোনোদিনই গ্রহণ করতে পারিনি। কিন্তু যাকে ভালোবেসেছি তাকে বিনা দোষে হারিয়েছি। তবু মৃত্যুর আগে এই আমার শান্তি। অবনীর নতুন ভালোবাসাকে নতুন করে জীবন দিতে পারছি। আমার মৃত্যুর পরে আমার লিভার পেয়ে যদি ডাক্তার রেখে বেঁচে যায়, তাহলে অবনীর সুখ বাঁচবে। এর চেয়ে বড় পাওয়া আমার জন্য আর কি হতে পারে বল? রাজন্য, একটু অপেক্ষা করো, আমি অ্যাম্বুলেন্স কল করছি। তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি যেতে পারো না, যেতে পারো না। আমি তোমাকে যেতে দেবো না, যেতে দেবো না। হ্যালো, ডাক্তার রিকি। ডাক্তার রিকি বলছি। আপনি এক্ষুনি হাসপাতালে চলে আসুন। জীবনের বিনিময় হবে আমার ভালোবাসা নতুন করে সুখের ঠিকানা খুঁজে পাবে। ডক্টর মায়াবী, আমি অপারেশন থিয়েটারে যাচ্ছি। ডোনার এখনো বেঁচে আছেন, তার মৃত্যু না হওয়া পর্যন্ত অপারেশন শুরু করতে পারবো না। তবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আই এম সরি। কাঁদিস নে মা, বিপদে চোখের পানি মূল্যহীন। খোদার কাছে হাত তুলে দোয়া চাওয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে? আমি পাশের রুমে নামাজ পড়ছি, তুই এখানেই থাকিস। অবনী, অবনী, আপনি কি অবনী আফরোজ? জি। আপনার পরিচয়? আমি একজন ভাগ্যহীন মানুষের অসহায় বন্ধু। ভাগ্যের কাছে আমরা সবাই অসহায়। ভাগ্যের কাছে অসহায় হলে মেনে নেওয়া যায়, কিন্তু যারা ভালোবাসা দিয়েও ভালোবাসা পায় না, অথবা ভালোবাসা পেয়েও ভালোবাসা হারায়, তারা শুধু অসহায় না, আজন্ম দুর্ভাগা। ডক্টর মায়াবী, আপনার বন্ধু এইমাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি ওর কাছে যাবো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। অবনী, সারা রাত এখানে দাঁড়িয়েছিলি, এবার বাংলোতে যা, একটু কিছু মুখে দে। অপারেশন শেষ হয়েছে, ডক্টর রিকি নিরাপদে আছেন। মিস অবনী, এবার আপনি আপনার রিকিকে দেখতে পারেন, যান। থ্যাংক ইউ।
আসি। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। ওহ